বিজেসি, বাংলাদেশ জুট কর্পোরেশন, খুব গুরুত্বপূর্ণ। জুট, চিনি শিল্প, খাদ্য, আভ্যন্তরীণ নৌ চলাচল, বিসি, স্টিল ইঞ্জিনিয়ারিং, মোটামুটি হাট বাজারগুলো আর নাই। চাঁদাবাজির সব মার্কেট, যাদের স্লোগান হলো সবার আগে বাংলাদেশ, সবার আগে বিএনপি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি এর দু একটা কপি দেবো, আপনারা প্রয়োজনে ফটো করে নিতে পারবেন, আপনারা হয়তো রেকর্ড করছেন। তো আমাদের কথা হলো যে একেবারে দলীয়করণ তো হয়ে গেল, ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। আমরা আজকে এই যে ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ৬৭ বছর বয়সী যিনি নজরুল ইসলাম খান ভাই, আমাদের খুব সিনিয়র একজন রাজনৈতিক নেতা, তিনি অসুস্থ, তার সঙ্গে কাজ করেছেন। তিনি তো পলিটিক্যাল লিডার করবেনই, কিন্তু আসন পুনর্বিন্যাস কমিটির দলীয় পলিসি মেকিং জায়গায় তিনি ছিলেন, শামসুল আলম, সেই লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আজকে তাকে সহ এই সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। জনগণের কাছে যে বার্তা যাচ্ছে, তাতে যে জন্য জুলাই অভ্যুত্থানের এত রক্ত, এত আন্দোলন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের বিরুদ্ধে দমনপীড়ন হবে না, কত কথা আমরা বলেছি। বৈষম্যহীন মেধার ভিত্তিতে চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নাই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই ওটি কোয়ালিফিকেশন, এটাই এখন বোঝা যাচ্ছে। তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলো, শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র সব এখন ঠিক হয়ে গেছে। বেশি দীর্ঘ আর বক্তব্য রাখবেন, আমার নেতৃবৃন্দ পাশে আছেন, আপনারা সকলের পরিচয় জেনেছেন। আমাদের সহকারী সেক্রেটারি বৃন্দ মৌলানা এটিএম মাসুম, হামিদুর রহমান আজাদ, মৌলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আমাদের মিডিয়া উইংসের সদস্য জাহিদুল ইসলাম, সবাই আছেন। আপনাদের কাছে এটা আমি বক্তব্য রাখলাম। কোনো প্রশ্ন আপনাদের নিশ্চয়ই থাকবে, আমাদের সাথীরা প্রশ্ন উত্তরে আমাদেরকে সহযোগিতা করবেন, এক একজন করে বলবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এটা একটু দিয়ে দাও তো, কপি টপি করে নেবেন। হ্যাঁ, পরিচয় দিয়ে কথা বলেন, কোন মিডিয়ার সাথে আছেন? সাইফুল ইসলাম, জাতীয় সংবাদ। জাতীয় সংবাদ কি প্রিন্ট মিডিয়া না অনলাইন? হ্যাঁ, আমি মনে করি আজকের সংবাদ সম্মেলনের সাথে প্রাসঙ্গিক প্রশ্নগুলো আজকে হোক না। আপনারটা থামেন দেখি, আমি অন্যদের আছে কিনা একটু নিয়ে নিই, একটু প্লিজ। আমি বলছি আজকে আমি একেবারে সরকারের নির্লজ্জ দলীয়করণকে সংবাদ সম্মেলনের এজেন্ডা আমরা করেছি। এই ইস্যুতে যদি কোনো সাংবাদিক বন্ধু প্রশ্ন থাকে, সেটা আগে বলতে সুযোগ দিই। আপনার অন্য প্রসঙ্গ যদি সুযোগ থাকে পরে। আপনাকে তো কথাটা শোনাইতে পারলাম না, আপনি না, আপনি এখন বলবেন না, কারণ আমার আজকে সংবাদ সম্মেলনে মাইকটা নেন না। এই দলীয়করণ ইস্যুতে আমাদের যে তথ্যপূর্ণ অভিযোগ এবং এদের নিয়োগ বাতিলের দাবির প্রশ্নে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি বিনয়ের সাথে সেগুলো করবার জন্য অনুরোধ করছি, আমরা জবাব দেব। আর এটা একেবারে অপ্রাসঙ্গিক, পার্সোনালি আপনি জেনে নিতে পারবেন। বলেন। বাংলা ভিশন, আচ্ছা। আমরা কর্মসূচির সামনে আছে, আমরা ইলেকশন কমিশনেও আমাদের একটা ডেপুটেশন আছে, নানান প্রোগ্রাম আমাদের আছে। আমরা শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, ইনশাআল্লাহ। স্টার নিউজ
এখানে হচ্ছে একভুক্ত শিক্ষক যারা আছে, যেহেতু এই প্রসঙ্গে একভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার পাশাপাশি তারা সিদ্ধান্ত নিয়েছে। এই যে বিষয়টা, এবং এরপরে আমরা দেখার সচিব বিরোধিতা, এই দলীয়করণের বিষয় সহ এই যে একভুক্ত শিক্ষকদের নির্বাচন অযোগ্য ঘোষণা, এই বিষয়টা আপনাদের দলীয় অবস্থান কি, এবং যদি এগুলো বাস্তবায়ন হয়ে যায় শেষ পর্যন্ত, তারা আপনাদের অবস্থান কি হবে সে বিষয়ে? ধন্যবাদ। আমরা এ সম্পর্কে অবহিত এবং নজর রাখছি। লাস্ট খবর আপনারা হয়তো বোঝেন যে এটা সিদ্ধান্ত হয়নি, ইলেকশন কমিশন তারা একটা মতামত সুপারিশ তারা মিনিস্ট্রিতে পাঠিয়েছে, এটার উপর তারা আলোচনা হবে, মিটিং হবে, তারপরে সিদ্ধান্ত হওয়ার প্রক্রিয়াতে যাচ্ছে। ইন দি মিন টাইম আমরা ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলার জন্য সময় চেয়েছি। আমরা অলরেডি রিটার্ন একটা ওপিনিয়ন আগে দিয়েছি, স্থানীয় সরকার নিরপেক্ষ করতে জামাতের কিছু মতামত রিটার্ন পাঠিয়েছি। আমরা মনে করেছিলাম গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন বা লোকাল ইলেকশনের আগে ইলেকশন কমিশন পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডারদের সাথে একটা মত বিনিময় করে, এবার ওনারা তাও করেননি। সে কারণে আমরা সময় চেয়েছি, আমরা অফিসিয়ালি এ ব্যাপারে আলাদা বক্তব্য রাখবো। আর এ ব্যাপারে সংবিধানের নাগরিক অধিকারের সাথে সাংঘর্ষিক, সে ব্যাপারে অনেক আইনি পদক্ষেপ নেওয়ারও স্কোপ রয়েছে। সংবিধান বিরোধী একটা স্টেপের দিকে গভর্নমেন্ট যদি যায় তাহলে তাই হবে। এ ব্যাপারে আমাদের প্রস্তুতি পদক্ষেপ ইনশাল্লাহ চলছে। আমার প্রশ্ন হচ্ছে, এই সাম্প্রতিক সময় আমরা দেখছি যে ফ্যামিলি কার্ড দিয়ে বা বিভিন্ন কার্ড দিয়ে বিএনপিকে কার্ড উপরে ভর করে ক্ষমতায় এসেছে বলে জনগণ মনে করে। সেই কার্ডের একটা সার্ভে চলতেছে, সেই সার্ভেতে দেখা যায় একসঙ্গে আজকে যেমন দলীয় নিয়োগের কথা বলছে, সেই সার্ভের ক্ষেত্রে মাঠ কর্মী, তথ্য সংগ্রহকারী থেকে শুরু করে সুপারভাইজার পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই তারা একইভাবে এই কার্ডের ব্যাপারেও দলীয় লোকজন নিয়োগ করছে। এবং আমরা জনগণ শঙ্কা করছে যে কার্ড যাদেরকে বিতরণ করা হবে, যদিও সেটা রাষ্ট্রীয় বা সরকারি কোষাগার থেকে কার্ড বিতরণ করা হবে, কিন্তু সেটাও ব্যাপকভাবে দলীয় কর্মের মাধ্যমেই হবে। এই বিষয়ে আপনাদের কোনো সামনে কোনো কর্মসূচি আছে কিনা, বা আপনারা এই বিষয়ে সম্পর্কে এত কিনা? হ্যাঁ, হামিদ ভাই বলবেন, মাইক্রোফোনটা বলবেন। আসলে ফ্যামিলি কার্ড সহ বহু কার্ডের আবির্ভাব হয়েছে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে। এগুলো আমাদের সেক্রেটারি জেনারেল নেতৃত্বে নির্বাচন কমিশনকে নির্বাচনের আগেই আমরা গিয়েছিলাম, বলেছি ডেমি কার্ড করে কিভাবে ইলেকশনকে প্রভাবিত করার জন্য কনস্পিরেসি হয়েছে, এগুলো ডকুমেন্টারি প্রুফ করা হয়েছে, তুলে দেওয়া হয়েছে। কিন্তু আজ্ঞাবহ নির্বাচন কমিশন কোনোটাই আমলে নেয়নি, ঘটনা যা করার তাই ঘটেছে। এখন যেটা আপনি বলছেন ওটা আগের এক্সটেনশন, ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা হচ্ছে তারা দলীয়করণ করবে সর্বোচ্চ। এটার নমুনা আজকে ডকুমেন্টারি অনেকগুলো বিষয় কাগজে আপনাদেরকে দেওয়া হয়েছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে সরকার পরিচালনা করতে গিয়ে এই যে কার্ডের প্রবর্তন হলো, এখন কার্ডের মধ্যে কি আছে? কার্ডের মধ্যে দুটি ব্যাড ইফেক্ট আছে। নাম্বার 1 হচ্ছে এই ফ্যামিলিগুলোকে প্রণোদনা দিতে গিয়ে কর্মসংস্থানমুখী না করে তাদেরকে আরো ত্রাণ নির্ভর করে তোলা হচ্ছে, স্বনির্ভর না করে। বলা হচ্ছে স্বনির্ভর, কার্যত এটা স্বনির্ভর না হয়ে ত্রাণ নির্ভর হয়ে যাবে, সাহায্য নির্ভর হয়ে যাবে। তার সাথে কর্মসংস্থানমুখী যদি কোনো প্রকল্প নিত, এই টাকাটা সেখানে যদি বিনিয়োগ হতো তাহলে যাতে বেশি উপকৃত হতো। নাম্বার 2 হচ্ছে লুটপাট, ব্যাড ইফেক্টের সেকেন্ড পয়েন্ট হলো লুটপাট এবং দলীয়করণ। লুটপাট হচ্ছে এখানে যে টাকাটা বিনিয়োগ হবে সেটাও কিন্তু বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সুশাসনের অনুপস্থিতি আছে। সুশাসন, করাপশন ফ্রি যে নীতিমালা সেটা এনশিওর না করে যদি এই সমস্ত বিনিয়োগে যায়, আর দলীয় ক্যাডারদের হাতে যদি এটা চলে যায়, অতীতে যেভাবে ছাত্রলীগ করেছে এখন ছাত্রদল করবে। এই যে আমাদের সেক্রেটারি একটু আগে বললেন, শুধু নামটা পরিবর্তন, ক্যারেক্টার একই। এই কার্ডের বিষয়টা কিন্তু একই রূপান্তর, ভিন্ন ভাষা দিয়ে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের একটা নতুন ব্যবস্থাপনা ছাড়া আর কিছু নয়। দলীয়করণের মাধ্যমে ছাত্রদলের হাতে বিশাল রাষ্ট্রীয় কোষাগারের টাকা তুলে দিয়ে দুর্নীতি এবং লুটপাটের ব্যবস্থা ছাড়া আর কোনো জাতি উপকৃত হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আর প্রশ্ন?
কোন কোন টেলিভিশন? 71। বলো। বিএনপির মহাসচিব তো বলেই দিছে যে আমাদের স্ট্যান্ডিং কমিটিতেই সিদ্ধান্ত হবে রাষ্ট্রপতির প্রার্থী হবে। সবার আগে বাংলাদেশ, তো সবার আগে বিএনপি। কিসের বিরোধী দল? সংসদ লাগে না। সংসদ লাগবে না, বিরোধী দলের কোনো ওপিনিয়ন নেই, মনোনয়ন তো ওনারা বলছেন আমার স্ট্যান্ডিং কমিটি উইল ডিসাইড হু উইল বি দ্য প্রেসিডেন্ট। সেই জন্য আমরা দেখি, এখনো তো তফসিল ঘোষণা হয়নি, স্থায়ী কমিটি কি বলে। যদি ওনারা দয়া করে বিরোধী দল আছে বলে মনে করেন, তখন আমাদের লিডার অফ দি অপোজিশন আছেন পার্লামেন্টে, তখন দল বা বিরোধী দল তখন তাদের চিন্তা পেশ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেহেরাব বলছিলাম এখন টেলিভিশন। এখন আমার প্রশ্ন হচ্ছে এই বর্তমানে আমরা অনেক শুনি এবং দেখি, সেটা হচ্ছে নিয়োগ বাণিজ্য বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে এবং বিশাল অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগটা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে জামাত ইসলাম কি শুধুমাত্র এই যে নিয়োগ আর যেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে কি এই প্রতিবাদ জানাবেন, নাকি এর পেছন থেকে অন্য কোনো ধরনের বড় ধরনের কোনো রাজপথের কোনো আন্দোলনের মাধ্যমে যারা ভুক্তভোগী তাদের সহযোগিতা করবে? না, আমরা তো রাজপথের কর্মসূচি আমাদের অব্যাহত আছে এবং জনদুর্ভোগের সব ইস্যুই আমাদের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এক একটা তো যোগ হইতেছে, তো এটা আমরা করব। আর পার্সোনালি যারা ডিপ্রাইভড হচ্ছে, অনেক বিসিএস কোয়ালিফাই করে সব পরীক্ষায় ভেরিফিকেশন উত্তীর্ণ, নিয়োগ দিচ্ছে না। তারপরে এই সমস্ত দলীয়করণ, আমরা ইন্ডিভিজুয়ালি যাদেরকে যতটুকু পারি সম্ভব তাদের পাশে দাঁড়াচ্ছি, পরামর্শ দিচ্ছি, সহযোগিতা করছি। সরকারের উচ্চ পর্যায়ে যেখানে যতটুকু সম্ভব কথা বলার সুযোগ আমাদের থাকবে, প্রয়োজনে সেখানেও আমরা কথা বলবো, কিন্তু জনদুর্ভোগ থেকে জনগণকে আমরা রক্ষা করার জন্য আলোচনা, আন্দোলন, প্রেস কনফারেন্স, উইদিন দ্য পার্লামেন্ট, আউটসাইড দ্য পার্লামেন্ট, সব জায়গাতে আমরা আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় বিভিন্ন নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকার কারণে আপনাদের দলীয় বিভিন্ন পন্থায় নেতাদেরকে আপনারা অপমান দিচ্ছেন। আসলে কেন এই ধরনের সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন? প্রাসঙ্গিক না আমাদের আজকের সংবাদ সম্মেলনের বিষয়ের সাথে। ব্যাপার হচ্ছে যে এক একটা দলের তো সদস্য হওয়ার কিছু শর্ত, কিছু গুণাবলী থাকে। জামাত ইসলামী একটা আদর্শভিত্তিক ইসলামী আন্দোলনের নাম। একদিকে যেমন আমাদের দেশ গঠনের জন্য, সরকার গঠনের জন্য রাজনৈতিক প্রোগ্রামও আমাদের কর্মসূচির মধ্যে আছে, তেমনি ব্যক্তির চরিত্র, নৈতিকতা, তার আদর্শ জীবন গঠনের কিছু আদর্শিক কার্যক্রম এবং চরিত্র গঠনের কর্মসূচিও কিন্তু আমাদের এই আন্দোলনে আছে। এই জন্য আমরা এটাকে শুধু রাজনৈতিক আন্দোলন বলি, এটা আমাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো জামাত ইসলামের সদস্য হওয়ার জন্য আমাদের গঠনতন্ত্রে কিছু শর্ত আছে। আপনাদের কাছে গঠনতন্ত্র ওয়েবসাইট সব জায়গায় আপনারা পাবেন। তার মধ্যে একটা অন্যতম শর্ত হলো যে তিনি সকল ফরজ ওয়াজিবগুলো মানবেন, কবিরা গোনা থেকে নিজেকে বাঁচাবেন। আরও অনেকগুলো 6-7টা শর্ত আছে। এটা সবার জন্য না, যিনি সদস্য হবেন। আমাদের যতগুলো স্তর আছে, সহযোগী, সক্রিয়, কর্মী, অগ্রসর, সদস্য, 5-6টা স্তর তাকে অতিক্রম করতে হয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেমন শ্রেণীতে শ্রেণীতে আলাদা পড়া, আলাদা সিলেবাস, আলাদা স্তর, আমাদের সদস্য হচ্ছে সর্বোচ্চ স্তর। এখানে আসতে গেলে এইসব শর্ত পূরণ করতে হয়। এটা ইসলামের উন্নত নৈতিকতার সার্বজনীন মিনিমাম একটা স্ট্যান্ডার্ড, এটা আদর্শ মুসলমানের জন্য, এটা আমরা নির্ধারণ করেছি। তো এটা সবসময়ই ছিল, হঠাৎ করে আমরা করছি তা না। কোনো কোনো জায়গায় আমরা খবর পেলাম যে মাঝখানে এইসব শর্তের কোনো কোনো জায়গায় একটু ব্যতিক্রম হয়ে গেছে। মাঝখানে দেশের পরিস্থিতি, নেতৃবৃন্দের উপরে জেল, জুলুম, অত্যাচার, দেখা সাক্ষাৎ, অফিস বন্ধ, কমিউনিকেশনটা অনেক জায়গায় গ্যাপ ছিল। বিশাল সংগঠন তো আমরা এই সমস্ত ইনফরমেশন নিয়ে বাকায়দা একেবারে পদ্ধতিগতভাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী অ্যাপেক্স ফোরাম, যেটা নির্বাহী পরিষদে আমাদের সম্মানিত আমির জামাতের সভাপতিত্বে এইসব বিষয়ে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে এটা একটা, যে শুধু সদস্যের ক্ষেত্রে ওনারা তো করতেছে, আমাদের অনেক কর্মীরা আছে,
বড় বড় দায়িত্ব পালন করেন, বিভিন্ন জায়গায় চাকরি করছেন অব্লিগেশন নিয়ে, কিন্তু তিনি যেহেতু শপথ পড়েছেন ইসলামের এই বিধানটা তিনি রক্ষা করবেন ফুল টাইম, সেই জন্য আমরা তাকে শপথ রক্ষা করার কাজে সাহায্য করার জন্যই পরামর্শ দিয়েছি যে তিনি প্রয়োজনে ওই কর্মস্থলটা পরিবর্তন করলে আবার এটা উজ্জ্বল হয়ে যাবে, যতক্ষণ ওখানে থাকবেন ততক্ষণ এটা একটু সাসপেন্ড থাকবে, এটা কোনো বহিষ্কার না, বাতিল না, জাস্ট তার এইটা একটু ওই সময় পর্যন্ত সাসপেন্ড থাকবে সাময়িক। এটা আমাদের সাংগঠনিক একটা ডিসিপ্লিন, এর বেশি কিছু নয়। ঠিক আছে, আমরা কয়েকটা লাশ বিভিন্ন জায়গায় ঢাকা মেডিকেলে গত এক সপ্তাহে প্রায় 5 থেকে 6টি লাশ উদ্ধার করা হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় দুর্ঘটনার মধ্যে শুটাও হচ্ছে এবং গোলাগুলিও আমরা যত দ্রুত পরবর্তীতে ব্যাপক সংঘর্ষ দেখেছি এবং প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এই জায়গাটা আপনারা কিভাবে দেখছেন? হঠাৎ করে এই ঢাকা মেডিকেল এলাকায় জি জি, আমাদের আমি তোমার আজাদ ভাই বলছেন 11 দলের সমন্বয়ক, উনি এই বিষয়ে একটু জবাব দিচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভয়াবহ, এক কয়টা লাশ গুনবেন আপনি? সাম্প্রতিক ঢাকায় 122টা লাশ পাওয়া গেছে, 122টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটা আজকে নিউজে আপনারা পাবেন। কিভাবে এই লাশগুলো ঘটতেছে এবং এই অস্ত্রের উৎস কোথায় এবং এগুলো চুক্তিভিত্তিক কিলিং কন্ট্রাক্টের ভিত্তিতে হচ্ছে, এগুলো পত্রিকায় আসছে, আমরা দেখেছি। এই জন্য ঢাকা মেডিকেল কলেজে 6টি লাশ, এটা 122টার চাইতে তো বেশি না। এখন মূল কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না। কারণ আমাদের দেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় আসলে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে, আবার যিনি আছেন উনি কয় মন্ত্রণালয়ের মন্ত্রী? সর্বমন্ত্রী। এটাই যদি অবস্থা হয় তাহলে এ ধরনের লাশ আরো পাওয়া যাইতে পারে, এটা মূলক নয়। এবং চুক্তিভিত্তিক যে কিলিং হচ্ছে বলে আজকে সংবাদপত্র প্রকাশ, এটা দেখার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই জন্য তো এই মন্ত্রণালয়টা সরকার পরিচালনা করে বিশাল একটা বাজেট দিয়ে। এখানে সরকারের চরম ব্যর্থতা, এই মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই অবস্থা চলতে থাকলে দেশে একটি অরাজকতা তৈরি হবে এবং চরম নৈরাজ্যের দিকে যে চলে যাবে, জনজীবন নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে পতিত হবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেবেন, সরকার যথাযথ পদক্ষেপ নেবেন। যদি না নেন তাহলে জনগণই তার বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং চলমান আন্দোলনে যে আমরা 11 দল আছি বিরোধী দলের পক্ষ থেকে, এটাকে সর্বাধিক গুরুত্ব সঙ্গে আমরা মীমাংসা করে ভূমিকা রাখবো। ব্যাস, এবার জুবায়ের ভাই একটু ধন্যবাদ জ্ঞাপন করবেন, আমাদের নামাজের সময় আসন্ন, প্লিজ। ধন্যবাদ। আচ্ছা, এইটাই লাস্ট, এই লাস্ট, এরপরে আর যেন লাস্ট না হয়, প্লিজ। বৈশাখী টিভি বলেন। আসলে আমার নিজের প্রশ্নটার আগে দুজন অলরেডি আমার সাংবাদিক ভাইরা সিনিয়র ভাইরা জি, তাদেরটা আগে বলি। সেটা হচ্ছে যে স্থানীয় যে সরকার নির্বাচন সামনে অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে, চেয়ারম্যান মেয়রের ক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান স্নাতক সর্বনিম্ন শিক্ষক যোগ্যতা হতে হবে। এটা কি জামাত ইসলাম কিভাবে যৌক্তিক করে করে? এটা হাইকোর্ট একটা রুল দিয়েছে, এটা হাইকোর্ট, এটা এখনো ডিসিশন না, হাইকোর্টের রুলের নিষ্পত্তি হয়নি, হোক, তারপরে আমরা দেখব। পরের প্রশ্নটা হচ্ছে যে রাজধানী সহ বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু গ্যাস নেই, গ্যাস সংকট, রাইট। এবং এলএনজি গ্যাস না থাকার কারণে বিশেষ করে যারা সিএনজি চালিত যেসব যানবাহন আছে, জি জি, সেসব আয়ে মানুষরা কিন্তু ভোগান্তিতে পড়ছে। আমরা লক্ষ্য করেছেন গতকালকে আমরা গ্যাস সংকটের ব্যাপারে শক্ত একটা স্টেটমেন্ট করেছি, আমাদের আরও কর্মসূচি আছে, আমরা এই ব্যাপারে সব দিকেই আমাদের ভূমিকা রাখবো। পার্লামেন্ট তো এখন সেশন নাই, আমরা স্টেটমেন্ট এবং রাজনৈতিক কর্মসূচি দিয়েই সরকারের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ধন্যবাদ। সবশেষ আমার নিজেকে তো এগুলো কি পরের? বলেন।
সেটা শেষ। হচ্ছে যে আমি দেখেছি, আমি আমার নিজ এলাকা দিয়ে উদাহরণ দিই, আমার ফরিদপুরে কিন্তু জামাত ইসলাম একজন এমপি। জি তো আমরা দেখলাম মানে ফেসবুকে দেখলাম এটা বিভিন্ন স্থানীয় এখানে শিডিউল করছে যে ফ্যামিলি কার্ড সেই স্কুলে দাঁড়িয়েছে আসল ফ্যামিলি কার্ড হচ্ছে এটা বিতরণ করবে স্থানীয় এমপি করতে পারবে না, কিন্তু স্থানীয় যে বিএনপি নেতা আছে জি, জি। তো এই বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশে। এটা সারা দেশেই হচ্ছে। জনগণ কিন্তু হবে। আপনাকে ধন্যবাদ। না, আপনি রিয়েল চিত্রটাই তুলে ধরেছেন। হামিদ ভাই ব্যাপারে আগেও বলেছেন, আমরা নির্বাচনের আগেও এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যত রকম বলা হচ্ছিল, এই আশঙ্কা আমাদের নেতৃবৃন্দ আমির জামাত সহ বলেছিলেন। তাই কার্যত দেখতে পাচ্ছি যে ওনারা ওই এটা যে জনগণের টাকা যাই দিক, কিন্তু সংসদ সদস্যদের কোনো ভূমিকা নাই যদি তিনি বিরোধী দলের হন। এবং আরও দুঃখজনক লক্ষ্য করেছেন তো যে বিরোধী দলের নির্বাচনী আসনগুলোতে উন্নয়ন কাজ তদারক করার জন্য সরকারি দল থেকে যারা সংরক্ষিত ছিলেন মহিলা, তাদেরকে জামাতের আসনগুলোর উন্নয়ন ওনারা মনিটর করবেন। হোয়াট ইজ ইট? তো সাংবিধানিকভাবে একজন এমপির অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আমি নির্বাচিত এমপি, আমার এলাকার লোকেরা আমাকে ভোট দিয়েছে, আমার এলাকার উন্নয়ন, আইন শৃঙ্খলা সব কিছুর দায়িত্ব আমার। সেখানে সংরক্ষিত সিটের একজন মহিলা যিনি এই এলাকার নন, তিনি এসে আমার উপরে খবরদারি করবেন। অতীতে তা ছিল না। এগুলো দলীয়করণের, কর্তৃত্ববাদী শাসনের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ।